কখনো এমন রাস্তা দেখেছেন যেখানে আকাশ, পাহাড় আর বরফ মিলে তৈরি করেছে অন্য এক পৃথিবী? আজ আমি আপনাদের নিয়ে চলেছি ইস্ট সিকিমের সেই ম্যাজিক্যাল জায়গায়, জুলুক, যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সিল্ক রুটের আঁকাবাঁকা রাস্তা, দিগন্ত বিস্তৃত বরফ আর ব্রেথটেকিং মাউন্টেন ভিউজ। বরফে মোড়া ইস্ট সিকিমের এই আনফরগেটেবল জার্নি নিয়ে আজকের এই ব্লগ। এই জার্নিতে নাথাং ভ্যালি হয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম নিউ বাবা মন্দির পর্যন্ত, আর বিশ্বাস করুন পুরো রাস্তা জুড়ে শুধু বরফ আর বরফ। দেখেছি অপূর্ব কুপুপ লেক, যেটাকে এলিফ্যান্ট লেক নামেও অনেকে চেনেন। আর একটা আনএক্সপেক্টেড সুন্দর মুহূর্ত, কুপুপ লেক যাবার পথে কয়েকজন আর্মি জওয়ান আমাদের সঙ্গে গাড়িতে কিছুটা রাস্তা ট্রাভেল করেছিলেন। সেই এক্সপিরিয়েন্সটা সত্যি অন্যরকম ছিল। আর জুলুকে আমরা ছিলাম জুলুক ট্রাইবাল হোমস্টেতে। এই ভিডিওতে থাকছে সেই হোমস্টের কমপ্লিট অনেস্ট রিভিউ, রুম, ফুড, হসপিটালিটি, অ্যাম্বিয়েন্স সব কিছু একদম রিয়েল এক্সপিরিয়েন্স থেকেই বলবো। তাহলে চলুন আজকে ট্রাভেল উইথ রায়ের সাথে ঘুরে আসবেন বরফে মোড়া ইস্ট সিকিমের স্বপ্নের গ্রাম জুলুক। আজ 15 এপ্রিল 2026। এখন সকাল 11:30। আমরা রোলে পেয়ে দুটো সুন্দর দিন কাটিয়ে এখন চলেছি আমাদের আরেকটা পাহাড়ি সফরে। আজকের গন্তব্য জুলুক। আমরা থাকবো জুলুক ট্রাইবাল হোমস্টেতে, যেটা রোশনজির আরেকটা হোমস্টে। প্রায় 64 কিলোমিটার পথ যেতে আমাদের সময় লাগবে 3 ঘন্টার মতো। তবে আমাদের তার থেকে একটু বেশি সময় লাগবে, কারণ রাস্তায় কয়েকবার পারমিশন নেবার আছে আর পাখির ছবিও তোলার আছে। কিছু কিছু জায়গায় রাস্তায় কাজও চলছে। শুরুতেই রাস্তা খুব একটা সুন্দর ছিল না, কিছুটা রাস্তা ছিল কাদামাখা কাঁচা পাহাড়ি পথ, যেন প্রকৃতি নিজেই আমাদের একটু পরীক্ষা নিচ্ছিল। এরপর ধীরে ধীরে বদলে গেল চারপাশের দৃশ্যপট। এর মধ্যে রোশনজির মজার কথা তো আছেই। কিছু বলে নিজেই সবার আগে জোরে হেসে ওঠেন। এখন ভাইয়ের লেগ পুলিং চলছে। 2 घंटे का जर्नी के लिए कैमरा नहीं निकल जाए। वाह, इतना जीनियस आप। রোশনজির হাসি শুনলে আমার হাসি পেয়ে গেল। फंस गया फिर आप तो जो भी बोल रहे हैं अभी फंसे गए हम लोग। क्या क्या करके आपको फंसाएंगे? लगे रहो। पूरा ऑल द बेस्ट। এইভাবে রাস্তার দুপাশের ঘন সবুজ ও নীল পাহাড়ের সৌন্দর্য দুচোখ মিলে দেখতে দেখতে আর সবাই মিলে বকবক করতে করতে আমরা চলছিলাম। আমরা এখন পৌঁছে গেছি রোংলি বাজার। এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। রোশনজি পারমিশন আনতে গিয়েছেন, আমি ও মা গাড়িতেই বসে রইলাম। অনিরুদ্ধ ও ভাই আশেপাশের দোকানে ঘোরাঘুরি করছিল, উদ্দেশ্য কিছু মিষ্টি কেনা। এদের খাওয়ার পর মিষ্টি না হলে চলেই না। এখানে আবার সুকান্তদার সাথে দেখা হয়ে গেল। এরপর আবার চলা শুরু হলো। এখন পাইলট চেঞ্জ হয়ে গেল। এবার রোশনজি স্টিয়ারিং ধরলেন। पर आपके तो पैर में चोट है, तो प्रॉब्लम नहीं होगा? वो जब तक नहीं मरेंगे तब तक तो प्रॉब्लम होता ही रहेगा कुछ। हाँ, ये तो सच है। मरने के बाद ही अच्छा सॉल्यूशन है। हाँ, तब कोई प्रॉब्लम नहीं है। कोई प्रॉब्लम नहीं है। আমি রাস্তার দুধারের পাহাড় ও জঙ্গলের আদিম এবং বন্য প্রকৃতির সৌন্দর্য মুগ্ধ হয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম। আমরা ধীরে ধীরে যত উপরে উঠছি তত একটু একটু করে ঠান্ডা বাড়ছিল। এটা লিংথাম চেকপোস্ট, এখান থেকেও পারমিশন নিতে হলো। একটু এগিয়ে নিমাচেনে একটু দাঁড়ালাম। এখান থেকে রঞ্জিত উঠল।
সে একজন বার্ডিং গাইড। আর বাদিকে দেখুন, নিমাচিনের এই হোমস্টেতে আমরা ছিলাম। আমরা এখানে এসেছিলাম 2022-এ, ওই হলুদ বিল্ডিংটা। আমার এটার ভিডিও আছে। অনেকগুলো সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়। এখানে একটু দাঁড়ানো হলো পাখির ছবি তোলার জন্য। আরেকটি বার্ডিং গ্রুপ অলরেডি আগে থেকে ছবি তুলছিল। চারিদিকে কিরকম পাখির ডাক শোনা যাচ্ছে শুনুন। এই মুহূর্তগুলোই সফরকে যেন আরও বেশি ধীর এবং জীবন্ত করে তোলে। এখানে মোবাইলে নেটওয়ার্ক একদমই নেই, তাই সময় কাটাতে ব্যাগ থেকে বের হলো স্ন্যাক্স। তোমার কুরকুরে টাইম পাওয়া গেছে? আহারে, তুমি আমার থেকে একটু লেজ নিও। কুরকুরে পাওয়া যায়নি এখনো। আমার থেকে একটু লেজ নিও। কুরকুরে। ছায়াঘন পাহাড়ি রাস্তার চারিদিকে শুধু এক নির্ঝুম নিস্তব্ধতা, আর তার মধ্যে চিপসের শব্দ, টুকটাক কথাবার্তা। এসবের মধ্যে ফিল হয় যে এখানে সময় ধীরে চলে। এই অনুভবগুলোই জীবনের প্রকৃত সম্পদ, যা ক্যামেরায় ধরা যায় না বা বলে বোঝানো যায় না। কিছুক্ষণ পর আমাদের আবার চলা শুরু হলো। সারি সারি অন্ধকারাচ্ছন্ন ঘন সবুজ পাইন গাছের জঙ্গল দেখুন। এই দেখ কালো কালো। आने के टाइम में भी देना पड़ता है। আচ্ছা, এরপর আসতে লাগলো মেঘের ছায়া। দূরের পাহাড়গুলো যেন হারিয়ে যেতে লাগলো সাদা ধূসর আবরণের আড়ালে। মনে হচ্ছিল আমরা শুধু উঠছি না, ধীরে ধীরে ঢুকে পড়ছি অন্য এক জগতের ভেতরে। আহ্বান ছাড়াই পথের সঙ্গী হয়ে গেল একদল নীরব কুয়াশা। এইভাবে ধীরে ধীরে প্রকৃতির রূপ বদলাতে বদলাতে আমাদের নিয়ে চলছিল জুলুকের সেই উচ্চতার দিকে, যেখানে অপেক্ষা করছিল ঘন কুয়াশার এক স্বপ্নপুরী। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি জুলুক ট্রাইবাল হোমস্টেতে। এখন বাজে দুপুর 3:41। টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। এখানে বেশ ভালোই ঠান্ডা। माजी चलिए आइए। আমরা ব্যাগ নিয়ে নিচে নামতে লাগলাম হোমস্টের দিকে। এখানেও আমাদের দুটি রুম আছে। এটা প্রথম রুম। রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো। এখানে খাটটি খুবই বড়, সাথে আলমারি, একটি সোফা, দুটো বেড টেবিল, দুটো চেয়ার, একটা বড় টেবিল জিনিসপত্র রাখার জন্য, আয়না, দুটো কম্বল, ইলেকট্রিক কেটেল সবই আছে। বাথরুমে গিজারও আছে। বাথরুমটাও নিট অ্যান্ড ক্লিন। জানলার বাইরে দিয়ে এমন দৃশ্য দেখা যায়। ঘরগুলো ভীষণ ভালো ও আরামদায়ক। রুম হিটারও দেওয়া আছে, যেটা এখানে খুবই প্রয়োজনীয় জিনিস। দুটো ঘর একদমই একই রকম, কোনো পার্থক্য নেই। এখানকার বালিশ, বিছানা, কম্বল সবই খুব ভালো ছিল, যেটা সমস্ত হোমস্টেতে বা হোটেলে কিন্তু থাকে না। আমরা লাগেজ রেখে লাঞ্চ করতে নিচে এলাম। वो नीमू है। वो कब अच्छा। फोन में बात होता था ना। आपके साथ भी मेरा बात होता था। ओके। राजकुमार का कुछ दिन पहले 4-5 गर्लफ्रेंड था बोल रहा था। आज भी एक पैंट वो लेके आया है, वो अभी वो निकला नहीं। राजकुमार का तो शादी मिस हो गया एक। একটু আগে ভালোই বৃষ্টি হয়েছিল। লাঞ্চে গরম গরম ধোয়া ওঠা খাবার একে একে টেবিলের উপর রাখা হচ্ছিল। রোশনজি আমার চ্যানেলের ভিডিও দেখছে, দেখুন। आपका वॉइस ओवर अच्छा आएगा होगा जैसा लगा। ट्रैवल विद राइसाग। ये मैं दे दूंगी। नहीं वो बच्चे बोला ना, ये तो हम लोग का जाति है। লাঞ্চে এলো গরম ধোঁয়া ওঠা ভাত, ডাল, বেগুন এবং আলুর একটি সবজি, পাঁপড় ভাজা ও ডিমের ঝোল এবং স্যালাড। এখানে ভালোই ঠান্ডা, 6-7 ডিগ্রি হবে বোধহয়। এই ঠান্ডায় গরম গরম রান্না খাবার খুবই তৃপ্তি করে খেলাম আমরা সবাই। খুবই ভালো লাগলো। আজ বৃষ্টি হচ্ছে
আর একটু পরে অন্ধকার নেমে আসবে, তাই আজ আর কেউ বেরোয়নি। একটু পরে ডিনারের তোড়জোড় শুরু হলো। নিমু স্কোয়াশের খোসা ফেলছে। নিমু হলো এই হোমস্টের ম্যানেজার। রাজকুমার পেঁয়াজ কাটছে। একটু বাদে রাজকুমার চিকেন রান্নাও চাপিয়ে দিয়েছে। আপনাদের বলাই হয়নি যে দুপুরের সমস্ত রান্নাই কিন্তু এই ছোট্ট ছেলেটা রাজকুমারই করেছিল। এইটুকু ছেলে এত সব কিছু কীভাবে এত সুন্দর করে করতে পারে দেখে সত্যিই অবাক লাগে। সবটাই সে একা হাতে কিন্তু দিব্যি করে ফেলে দেখলাম। इसमें क्या वो रेडी होता है जब बनेगा ये এটা কিরম চা? এটা হচ্ছে नमकीन चाय पी रहे हैं हम। चीनी नहीं। इसमें ब्लैक पेपर है, फिर मिर्ची है, फिर नमक है, चाय पत्ती है। রিফ্রেশিং না? थोड़ा सा प्यार है। তুমি খাচ্ছ और না? बहुत सारा प्यार है रोशन जी का। रोशन जी अपने हाथ से बना के पिला रहे हैं। আচ্ছা, अनिशा बोल रहे थे कि राजकुमार बस मैगी खिला सकता है। हाँ बोले कि बेस्ट ऑफ लक आप लोगों के लिए, तीनों टाइम नूडल्स ही खाना पड़ेगा, ये सब डरा के भेजा है। इसीलिए मेरा भाई तो उसको ही उठा के लेके आया। তো ডিনারে ছিল চিকেনের ঝোল, রুটি এবং স্কোয়াশ ভাজা। রান্না খুবই ভালো, সিম্পল, ঘরোয়া, পাহাড়ে নর্মালি যেরকম হয় এবং যেমনটা আমরা আশা করি। এইভাবে আজকের দিনটা শেষ হলো। গুড মর্নিং বন্ধুরা, আজ আমরা সকালে 5:30 নাগাদই বেরিয়ে পড়েছি। জানি না ওয়েদার কেমন থাকবে, তবে মনে আশা নিয়ে আমরা এগোচ্ছি। এখানে পাখির ছবি তুলতে একটু দাঁড়ানো হলো। কি সুন্দর ছোট্ট একটা মন্দির দেখুন, পাহাড়ি প্রকৃতির মতোই অনাড়ম্বর। এটা দেখুন, আমরা এখন 10,475 ফিট ওপরে আছি। আরেকটু এগোতেই পাহাড়ের বুকে দ্রুত চলমান মেঘ চোখে পড়ল। দেখুন কি সুন্দর, কিরকম দ্রুত মেঘগুলো উড়ে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই মেঘে ছেয়ে গেল পুরো পাহাড়টা। কিছুটা এগিয়ে আবার একটু থামলাম। আমি তো পাখি খুঁজি না, আমি মুগ্ধ হয়ে শুধু প্রকৃতির মোহময়ী রূপ দেখি আর তার নিস্তব্ধতাকে উপভোগ করি। পাহাড়ের বুকে মেঘের এই দ্রুত চলাচল যেন অদৃশ্য এক কবিতা। কখনো তারা ঢেকে দেয় সবুজ উপত্যকা, আবার কখনো হঠাৎ করে সরে গিয়ে খুলে দেয় দূরে নীল পাহাড়ের মুখ। মনে হয় যেন পাহাড় দাঁড়িয়ে আছে নীরব প্রহরীর মতো, আর মেঘ তার চারপাশে ছুটে চলা চিন্তার দল, যারা কখনো থামে না, শুধু বদলে যেতে থাকে তার দিক ও রূপ। এরপর যত উপরে উঠছিলাম কুয়াশা ততই গভীর হচ্ছিল। পৌঁছে গেলাম থাম্বি ভিউ পয়েন্ট, যা 11,200 ফিট ওপরে অবস্থিত। শুধু একটাই চিন্তা মাথায় ঘুরছিল, ওয়েদার ঠিক না হলে এবং আকাশ পরিষ্কার না হলে আমার আশাটাই ব্যর্থ হয়ে যাবে, কারণ কিচ্ছু দেখতে পাবো না। আর যে বরফ দেখার জন্যই এত ঠান্ডা সহ্য করে কষ্ট করে আসলাম, সেই বরফই এখনো দেখতে পেলাম না। ভাবতে ভাবতেই হঠাৎ দেখি পাহাড়ের খাঁজে খাঁজে অল্প অল্প বরফ। তারপর যত এগোতে লাগলাম রাস্তার দুপাশে ইতস্তত বরফ ছড়ানো ছিটানো দেখতে পেলাম। তাতেই আমার কি আনন্দ। এখানটা একটু দাঁড়ানো হলো বার্ডিং করার জন্য।
আমি তো নামলাম বরফ দেখতে। উফ, কি সুন্দর দেখাচ্ছে ডান দিকে পাহাড়ের ঢালুটা। তারপর আবার চলা শুরু হলো। একটি চমড়ি গায়ে আসছে, দেখুন কেমন নিশ্চিন্তে হেলে দুলে। কি অসাধারণ দৃশ্য! উফ, কত বছর পর আমি বরফে ঢাকা পাহাড় দেখছি। পৌঁছে গেলাম নাথাং ভ্যালি। নাথাং ভ্যালি আজ যেন এক সাদা স্বপ্নপুরী। চারপাশে শুধু বরফে ঢাকা বিস্তীর্ণ উপত্যকা, দূরে নীরব পাহাড়ের সারি। কোথাও কেউ ক্যামেরা হাতে থেমে গেছে সেই অপূর্ব দৃশ্য ধরে রাখার জন্য, আবার কেউ বরফের উপর দিয়ে হেঁটে নিজেরই পদচিহ্ন রেখে যাচ্ছে এই সাদা নীরবতায়। কেউ লাফালাফি করছে, কেউ হইচই করছে, কেউ সেলফি তুলছে, সবাই নিজের মতো করে এনজয় করছে এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য। নাথাং ভ্যালি থেকে বাবা মন্দিরের দিকে যত এগোচ্ছিলাম ততই বদলে যাচ্ছিল চারপাশের দৃশ্য। রাস্তার দুপাশে বরফের আস্তরণ যেন ধীরে ধীরে আরও ঘন হয়ে উঠছিল, পাহাড়গুলো হারিয়ে যাচ্ছিল এক সাদা নীরবতার গাম্ভীর্যে। যে দৃশ্য চোখের সামনে খুলে যাচ্ছিল তা সত্যি ভাষায় ধরা কঠিন। জীবনে প্রথমবার এত কাছ থেকে দেখলাম তুষার শুভ্র প্রকৃতির এমন অপার্থিব সৌন্দর্য। কোথাও নেই কোনো শব্দ, শুধু বরফে ঢাকা পাহাড় আর দূর দিগন্তে অসীম সাদা বিস্তার। মনে হচ্ছিল আমরা কোনো বাস্তব পথে নয়, একটা স্বপ্নের ভিতর দিয়ে এগিয়ে চলেছি। প্রকৃতির এই তুষার শুভ্র রূপ চিরদিন আমার স্মৃতির মণিকোঠায় নীরবে জ্বলজ্বল করবে। পৌঁছে গেলাম বাবা মন্দিরে। চারিদিকে বরফে মোড়া বিশাল উপত্যকার মাঝে দাঁড়িয়ে থাকা বাবা মন্দির যেন এক শান্ত প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। চারপাশে সাদা শুভ্রতার মাঝখানে এই পবিত্র স্থানটা যেন আরও বেশি গভীর ও শান্তিময় এবং আধ্যাত্মিক লাগছিল। বাবার প্রসাদ পেলাম কিশমিশ। আমাদের সকালে ব্রেকফাস্ট করা হয়নি, তাই আমরা বাবা মন্দিরের পাশে আর্মি ক্যান্টিনে ব্রেকফাস্ট করতে এলাম। আমি খেলাম ব্রেড পাকোড়া এবং লাড্ডু। এত ভালো বানিয়েছিল যে আমি আশাই করিনি যে এত ভালো হবে। ওনাদের রান্নার প্রশংসা না করে পারলাম না। এত ঠান্ডার মধ্যে আবার জুতো মোজা খোলার ভয়ে কেউই মন্দিরের ভেতরে গেল না। এমনিতেই খুবই কম লোক ভেতরে যাচ্ছিলেন। যাই হোক, আমি সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলাম। সিঁড়িগুলো যেন আস্ত এক একটা বরফ,
কিন্তু দুপাশটা এত সুন্দর, বরফের শুভ্রতায় জায়গাটা যেন আরো পবিত্র, আরো সুন্দর লাগছিল। যাই হোক, আমি এক দৌড়ে মন্দিরের দরজায় পৌঁছে গেলাম। ভেতরে পুরো ফাঁকা। এর আগে যতবার এখানে এসেছি প্রত্যেকবার দেখেছি ভিড়ে ঠাসা থাকে মন্দিরের ভেতরটা। মন্দিরের ভেতরে বাবার জামা কাপড়, ব্যবহারের জিনিসপত্র সব সংরক্ষিত আছে। বাবা হরভজন সিং এর অতিলৌকিক জীবনের কথা নিশ্চয়ই আপনারা জানেন। তবুও একবার বলি, কারণ এই অমর মহান বীরের ব্যতিক্রমী বীরগাথা যা একজন ভারতীয় হিসেবে ভীষণ ভীষণ গর্ব অনুভব করায়। কত বড় মহান, শক্তিশালী এবং উৎসর্গীকৃত আত্মা হলে কেউ এমনটা করতে পারেন। বাবা হরভজন সিং ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন সাহসী সৈনিক। 1968-এ সিকিমের নাথুলা সীমান্তে কর্তব্যরত অবস্থায় তার মৃত্যু হলেও আজও তিনি ভারতীয় সেনাদের অভিভাবক হিসেবে সীমান্তে পাহারা দেন বলে বিশ্বাস করা হয়। তাকে উৎসর্গ করে নির্মিত বাবা মন্দির সিকিমের একটি অন্যতম প্রধান শ্রদ্ধার স্থান। 1946 সালের 30শে অগস্ট অবিভক্ত ভারতের পাঞ্জাবে সর্দারপুরা গ্রামের এক শিখ পরিবারে হরভজন সিং জন্মগ্রহণ করেন। 1965 সালের জুনে তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং পাঞ্জাব রেজিমেন্টে নিযুক্ত হন। 1968 সালের 4 অক্টোবর সিকিমের নাথুলা পাস সংলগ্ন পাহাড়ি এলাকায় একটি খচ্চরের বহর পাহারা দিয়ে নিয়ে যাওয়ার সময় বরফের নিচে চাপা পড়ে তিনি নিখোঁজ হন। টানা 3 দিন ধরে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর এক রাতে তারই এক সহকর্মী স্বপ্নে দৈব নির্দেশ পান। হরভজন সিং তার স্বপ্নে এসে জানান যে তিনি বরফের গভীর স্তরের নিচে সমাধিস্থ হয়ে আছেন এবং তার মৃতদেহটি যেন উদ্ধার করা হয়। এবং অবাক করার বিষয়, স্বপ্ন অনুযায়ী ঠিক সেই স্থান থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। যেখানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছিল, পরে সেখানেই ভারতীয় সেনারা তার স্মরণে বাবা মন্দির নির্মাণ করেন। সেনাকর্মীদের আজও দৃঢ় বিশ্বাস যে বাবা হরভজন সিংয়ের আত্মা এখনও সিকিম সীমান্তে পাহারা দিচ্ছে। ভারত ও চীনের মধ্যে কোনো আসন্ন হামলার আশঙ্কা থাকলেও তিনি নাকি অন্তত 3 দিন আগে সেনাদেরকে স্বপ্নে এসে সতর্ক করে দেন। মৃত্যুর পরেও তাকে সেনাবাহিনীতে একজন সক্রিয় সৈনিক হিসেবে গণ্য করা হয়। তাকে পদোন্নতি দিয়ে একজন ক্যাপ্টেন করা হয়েছিল এবং তার পরিবারের কাছে নিয়মিত বেতন পৌঁছানো হতো ও তার নামে নিয়মিত ছুটিও মঞ্জুর করা হতো। মন্দিরে তার ব্যবহৃত বিছানা, জুতো, জামা কাপড় সবই অত্যন্ত যত্ন সহকারে রাখা হয়। সেনারা প্রতিদিন সকালে পরিষ্কার জুতো ও বিছানা পাতলেও প্রায়ই দেখা যায় তার জুতোগুলো ধুলোবালিতে মাখানো এবং বিছানাতে শোয়ার দাগ রয়েছে। ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংক্রান্ত ফ্ল্যাগ মিটিংয়ের সময় চীনা সামরিক বাহিনীর কর্মকর্তারা আজও তার সম্মানে খালি চেয়ার ও আসন সংরক্ষিত রাখেন। এই মন্দিরটি 13,123 ফুট উচ্চতায় অবস্থিত। হাজার হাজার পর্যটক ও পুণ্যার্থী এই রহস্যময় ও দেশপ্রেমে ভরপুর মন্দিরে শ্রদ্ধা জানাতে আসেন। এরপর আমরা এখান থেকে বেরোবো। এবার আমরা যাব কুপুপ লেকে। যাত্রা শুরু করলাম। একটু এগোতেই 4 জন জওয়ান আমাদের কাছে লিফট চাইলো। তারা যাবে টুকুলা পর্যন্ত। আমরা সানন্দে রাজি হলাম। গাড়িতে উঠেই পুরো পরিবেশটা বদলে গেল। এক অদ্ভুত ওয়ার্মথ এবং সাধারণ কথোপকথন। পাহাড়ে সেই নীরব রাস্তায় তাদের সঙ্গে কিছুটা পথ চলা সত্যি খুব ভালো লাগছিল। ওনাদের একটু ভিডিও করার সুযোগ পেয়েছিলাম। একটা ছোট্ট মেমোরি, কিন্তু খুব জেনুইন মোমেন্ট। आपका 9 किलोमीटर पहले। आप आगे कहाँ जा रहे हो? आगे एलिफेंट लेक जा रहे हैं। आपका क्या है, यूट्यूब है कि इंस्टाग्राम है, क्या है? यूट्यूब है। हाँ। लिख के दे दो या कार्ड है तो दे दो हमारे। ये कार्ड तो नहीं है। लिख के दे दो हमारे को आपके चैनल का नाम। ठीक है ठीक है। अब यहाँ मैं हम लोग उतर जाएंगे आगे 1 किलोमीटर आगे। अच्छा आगे अच्छा हम आगे। তারা নেমে আমার ইনস্টাগ্রামের আইডি নিয়েছিলেন। একটা ছোট্ট মুহূর্ত, কিন্তু সেটা
পুরো জার্নিটাকে আরও স্পেশাল, আরও মেমোরেবল করে দিল। টুকুলা ওয়ার মেমোরিয়ালে ওনারা নেমে গেলেন। এটা 12,500 ফিট ওপরে অবস্থিত। এই স্মৃতিস্তম্ভটি 1888 সালের ঐতিহাসিক ব্যাটেল অফ টুকুলাতে নিহত ব্রিটিশ ও ভারতীয় সৈন্যদের স্মরণে নির্মিত হয়েছিল। এবার এখান থেকে আমরা চলেছি কুপুপ লেকের দিকে। আমরা পৌঁছে গিয়েছি কুপুপ লেক। ওই দেখুন দেখা যাচ্ছে। আমরা নেমে পড়লাম। ভীষণ ঠান্ডা লাগছে এখানে। 3-4 ডিগ্রি বা তার থেকেও কম টেম্পারেচার হবে বোধহয়। এই লেকটি স্থানীয়দের কাছে বিতান চো নামেও পরিচিত। এই লেকটি 13,066 ফুট ওপরে রয়েছে। এই হ্রদটি হাতির আকৃতি বিশিষ্ট বলে একে এলিফ্যান্ট লেকও বলা হয়। হ্রদের ডান দিকটা হাতির সুরের মতো ও বাঁ দিকটা লেজের মতো, যা উপর থেকে দেখলে অবিকল হাতির আকৃতি দেখায়। লেকটা ভীষণ সুন্দর ও স্থানীয় ভুটিয়া সম্প্রদায়ের কাছে এটি একটি অত্যন্ত পবিত্র হ্রদ। চারপাশের পাহাড়গুলো বরফের চাদরে নিজেদেরকে ঢেকে হ্রদটির সৌন্দর্য যেন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। শীতকালে এই লেকের জল পুরো বরফ হয়ে যায়। এদিকটা হচ্ছে নাথুলা, ওই দিকটা যেখানে লাইট রয়েছে ওইদিকটা নাথুলা, আর এই দিকটা হচ্ছে ডোকালাম। कौन दिखता? এদিকটা ডোকালাম, ওদিকটা নাথুলা। थोड़ा आगे में 1-2 साल आगे कब कॉन्फ्लिक्ट हुआ था ना। হ্যাঁ, আমরা অনেক ছবি তুলে এবার ফেরার পথ ধরলাম। এখন বাজে 11:23। ফেরার সময় যতটা সম্ভব প্রাণ ভরে রাস্তার দুধারের শ্বেতশুভ্র বরফের রাজ্যকে আরেকবার দেখে নিলাম। এখানে মোনাল দেখে একটু দাঁড়ানো হলো। এই শান্ত ভদ্র নম্র ব্যক্তিটিরও কিন্তু কোনো তাড়া নেই, অনেকক্ষণ থেকে এখানেই দাঁড়িয়ে আছেন। কিছু দূর এগিয়ে সিল্ক রুটের এই দৃশ্যটা দেখুন। উঁচু থেকে সিল্ক রুটের আঁকাবাঁকা রাস্তার দিকে যখন নিচে তাকিয়ে দেখা হয়, মনে হয় যেন পাহাড়ের বুক চিরে কেউ যেন নিখুঁতভাবে এক সাদা ফিতে এঁকে দিয়েছে। আর সেই সর্পিল পথ কখনো পাহাড়কে জড়িয়ে ধরছে, কখনো আবার হঠাৎ হারিয়ে যাচ্ছে দূরের শূন্যতায়। উপর থেকে দৃশ্যটা একদম জীবন্ত পেইন্টিংয়ের মতো লাগে, যা স্থির অথচ প্রাণবন্ত, যেখানে রাস্তা নিজেই যেন নীরবে গল্প বলে চলেছে পাহাড়ের সাথে। পৌঁছে গেলাম থাম্বি ভিউ পয়েন্টে। এখানে মেঘগুলোর উড়ে যাওয়ার স্পিড দেখে মনে হচ্ছে যেন ওদের কোথাও পৌঁছানোর তাড়া আছে। এখানে অনেকগুলো ফটোগ্রাফার পাহাড়ের দিকে ক্যামেরা তাক করে কিছু একটা ছবি তুলছিল। আমাদের ফটোগ্রাফারও ওই দিকেই গেলেন। কাছে গিয়ে দেখি হিমালয়ান গোট, যেটা একটা নিয়ার থ্রেটেন স্পিসিস।
অবশেষে 2:45 আমরা হোমস্টেতে পৌঁছলাম এবং লাঞ্চ করতে বসলাম। লাঞ্চে ছিল গরম ভাত, ডাল, পাঁপড় ভাজা, ডিমের ঝোল ও স্যালাড। লাঞ্চ শেষ করতেই মুষলধারে বৃষ্টি নামলো। রুমে ঢুকে জানলা দিয়ে দেখি মেঘের প্রলেপে সবকিছু অর্ধেক ঢাকা পড়ে গেছে। সন্ধেবেলার স্ন্যাক্স রুমে দিয়ে গিয়েছিল রাজকুমার, বাঁধাকপির পকোড়া আর লিকার চা। পকোড়াগুলো ফার্স্ট ক্লাস হয়েছিল, ভীষণ ক্রিস্পি ছিল। রাতে ডিনারে ছিল রুটি, আলু ভাজা ও চিকেন কারি। আমরা 8:30টার মধ্যে ডিনার করে যে যার বিছানায় রুম হিটার চালিয়ে কম্বলের মধ্যে ঢুকে গেলাম। এইভাবে জুলুকে দুর্দান্ত একটা দিন কাটালাম। আমার মন ভীষণ খুশি ছিল জীবনে প্রথমবার এত বরফ দেখে। কাল আমরা এখান থেকে চলে যাব। আজকের জন্য গুড নাইট। আজ সকালে ফটোগ্রাফার টিম 6টায় বেরিয়ে গেছে। আমরা কম্বলের মধ্যেই ছিলাম আর বেরোইনি। ব্রেকফাস্টের টাইম হলে নিচে এলাম। আজ রাজকুমারের সাথে অনেক গল্প হলো। সে দিব্যি গল্প করতে করতে পাকা রাঁধুনির মতো এক হাতে আলুর তরকারি, রুটি, ডিম সেদ্ধ সব বানাচ্ছে। রান্না ভীষণ রকমের ভালো করেছিল রাজকুমার। उनको पता ही नहीं था। आज तो ठीक ठाक। क्या क्या डाला सब्जी में? प्याज, टमाटो, टमेटो, अदरक लहसुन का पेस्ट अच्छा, इतना और कुछ? उसके ऊपर गरम मसाला, पूरे बापे तीखा लाल আমরা हल्दी, যেমন नमक। আলুর দম করি সেরকমই বানিয়েছে, शुरू टुकड़ों छोटे টুকরো ছোট। छोटो आलू दम तो ड्राई होता है ना, नहीं ड्राई नहीं, ऐसा ग्रेवी वाला भी होता है, थोड़ा रहता है। हाँ। আমাকে জবরদস্তি করে 3টে রুটি খাইয়েছে কালকে। हाँ আমি শুনছিলাম নিচে থেকে, हाँ हाँ छोटा छोटा है, पतला पतला है, खा लीजिए ये শুনছিলাম। আমি অনেক কষ্ট করে খেয়েছি যে ফেলে দেবো, আমিও এখানকার 3টে জিনিসের খেতে এত পারি না, দাম। আমিও দুটোই খাই। ब्रेकफास्ट लेट से मिलता है ना इसलिए। अच्छा किया, ये कुछ खाती नहीं है, ये पंछी के जैसे खाती है। अभी नेक्स्ट जनवरी में 18 होगा। हाय हाय 18, तुम तो और भी छोटे दिखते हो, मुझे लगा कि शायद हाँ क्यों आंसर? मुझे लगा कि कितना होगा, 13-14 होगा। ऐसा देखने में 14 जैसा लगता है ना। हाँ वही बिल्कुल। अच्छा हुआ। कम से कम हम लोग का कितना ये नहीं चाहिए। हाँ हाँ 450 है। ভালো হয়েছে এবার। थैंक यू। आज तो कमाल कर दिया राजकुमार ने, बहुत बढ़िया हुआ है। ব্রেকফাস্ট করে রুমে এসে জানলা দিয়ে মেঘের ওড়াউড়ি দেখে প্রথমবার ক্যামেরাটাকে টাইম ল্যাপসে বসালাম। দেখুন কেমন লাগছে। এরপর ব্যাগপত্র নিয়ে ওপরে উঠে গাড়িতে মালপত্র গোছানো শুরু হলো। हाँ वो ने मिस कर दिया तुम्हारा आज, बहुत अच्छा सब्जी बनाए थे। आज का सब्जी मिस कर दिया। बहुत बढ़िया बनाए थे आज। पूरी सब्जी मेरा मिस हो गया। पूरी नहीं, रोटी था, रोटी था। बट सब्जी बहुत बढ़िया था। आज उसका बहुत स्टोरी सुना मैंने, राजकुमार का लाइफ स्टोरी। कितना कितना এখন আমরা যাচ্ছি ডকচিন নামে ছোট্ট একটি গ্রামে। এইভাবে জুলুকে আমাদের দুর্দান্ত একটি দিন কাটলো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা। পরবর্তী ভিডিওতে আপনাদের ডকচিন দেখাবো। আজকের ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক ও শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আর সাবস্ক্রাইব না করা থাকলে এক্ষুনি করে ফেলুন এরকম তথ্যবহুল ট্রাভেল ভিডিও পেতে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা।